সে রাতে কাঁপুনি দিয়ে জ্বর এলো হুরায়রার। টানা 3 দিনের জ্বরের অবস্থা আধমরা প্রায়। শরীরে এক ফোঁটাও জোর নেই যে উঠে দাঁড়ায়। পায়ের ক্ষতটা শুকিয়ে উঠেছে, তবে ব্যথা এখনও পুরোপুরি সারেনি। রাহেলা বেগম নাতনির শরীরের কাছে পানদানি নিয়ে বসে আছেন। রাত্রে প্রায় 12টা ছুঁই ছুঁই। ঘাম দিয়ে সবে জ্বর ছেড়েছে হুরায়রার। আধো আধো চোখ মেলে পাশ ফিরে তাকাতেই সে দাদির তন্দ্রাচ্ছন্ন মুখটা দেখতে পেল। বৃদ্ধার মাথায় হাত ঠেকিয়ে ঝিমোচ্ছেন। হুরায়রা বালিশে ভর দিয়ে সোহা থেকে উঠে বসে। সারা ঘরে হেরিকেনের মৃদু লালচে আলো নিভু নিভু জ্বলছে। হাড় কাঁপানো পৌষের শীত। জানালার 2 কাবার্ডের মাঝামাঝি চুল সমান ফাঁকা দিয়ে উত্তরের হিমেল হাওয়া ঘরে প্রবেশ করছে। মৃদু হাওয়ায় জানালার পর্দাগুলো মাঝে মাঝে দোল খেয়ে উঠছে। হুরায়রা বিছানা ছেড়ে মেঝেতে পা রাখা মাত্রই কেঁপে ওঠে। শীতল মেঝেতে খালি পা ফেলা মুশকিল। শরীরের তাপমাত্রা বেশি হওয়ায় সেটা আরও দ্বিগুণভাবে অনুভব হচ্ছে তার। মাথাটাও কেমন ঘুরছে, হঠাৎ হঠাৎ ঝিমঝিম করছে। সামনে যে 2 পা আগাবে তার উপায় নেই। উপায় না পেয়ে পুনরায় সে বিছানায় উঠে বসে। ইতিমধ্যে তার হাত পা জোড়া হিম হয়ে এসেছে। শরীরটাও বেশ দুর্বল লাগছে। কপালে হাত ঠেকিয়ে একবার নিজের তাপমাত্রা পর্যবেক্ষণ করে দেখল সে। জ্বর খানিকটা বেড়েছে বোধহয়, কিন্তু এই মুহূর্তে একবার ঘর ছেড়ে বাহিরে বের না হলেও আর চলে না। উপরান্ত না পেয়ে রাহেলা বেগমকে জাগাবে বলে ঠিক করে, কিন্তু পাশ ফিরে তাকাতেই দেখল তিনি বেঘরে ঘুমাচ্ছেন। দাদির ঘুমন্ত মুখের দিকে চেয়ে বড্ড মায়া হলো হুরায়রার। সারা রাত হয়তো নিজে না ঘুমিয়ে তাকে পাহারা দিয়েছিলেন। টলতে টলতে ঘর ছেড়ে বাহিরে পা রাখে হুরায়রা। সামনে 2টো ঘর পেরিয়েই সদর দরজা। হেরিকেন ধরে একটি ঘর পার হতে পিছনে কারোর গলার স্বর শুনতে পেল সে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই চারদিকের আধার কাটিয়ে পুরো এলাকায় আলো জ্বলে উঠল। ঘরে এত এত লাইট থাকতে তোকে হারিকেন নিয়ে বের হতে হলো কেন? হারিকেন ছাড়া কি এখনো চলতে শিখিসনি, নাকি দাদির দেখায় দেখায় নিজেই হারিকেন নিয়ে চলাটা অভ্যাস বানিয়ে ফেলেছিস? হুরায়রা তৎক্ষণাৎ ইয়াদের কথার জবাব দিতে পারল না, শুধু গম্ভীর দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে থাকলো। ইয়াদ নিজের ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিল এতক্ষণই। বেরিয়ে হুরায়রার মুখোমুখি এসে দাঁড়ায়। কি হলো, কথা বলছিস না যে? এই ইলেকট্রিসিটির যুগে কেউ হারিকেন হাতে নিয়ে ঘুরে? আর জ্বর তো মনে হয় না খুব বেশি কমেছে। এই তো টলছিস, ঠিক মতো দাঁড়াতে পারছিস না, তবে একা একা ঘর থেকে বের হওয়া হয়েছে কেন শুনি? দাদি ঘুমাচ্ছেন, কি করে জাগাবো, তাই নিজেই। ইয়াদ খানিকটা সময় ব্যয় করে হুরায়রাকে দেখল। অতি জ্বরে হুরায়রার মুখটা কেমন হলদেটে হয়ে গেছে। সেদিন এতটা নির্দয় সে না হলেও পারত। মেয়েটাকে কাটা পা নিয়ে 2 ঘন্টা কানে ধরিয়ে না রাখলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? মনে মনে ভাবল ইয়াদ। হুরায়রার চোখ ফুলে নাকের ডগা লাল হয়ে উঠেছে। শরীরটা বেশ দুর্বল তা দেখেই গেল। দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছে না। এমন অবস্থায় ঘর থেকে একা একা বেরোনোটা একেবারেই উচিত হয়নি দেখে ইয়াদ আবার বলল, নানি না হয় ঘুমোচ্ছে, আমার ঘরটা তো পাশেই ছিল, ডাকলেই পারতিস। চল, আমি নিয়ে যাচ্ছি। ইয়াদের কথায় হুরায়রা তৎক্ষণাৎ বেঁকে বসল। নত মস্তিষ্কে গলা উঁচু করে বলল, আমি একাই যেতে পারবো, আপনাকে যেতে হবে না। ইয়াদ কিছু সময় স্থির চাহনিতে হুরায়রাকে দেখল। মেয়েটা আজকাল বড্ড অবাধ্য হয়ে উঠেছে। সব কথাতে তার নিজের মতামত দেওয়া চাই। চল, আমি নিয়ে যাচ্ছি। আমি একাই যেতে পারবো। কথা বাড়াস না হুর, এত রাতে এই অবস্থায় একা বাইরে যাওয়া ঠিক হবে না। আমি নিয়ে যাচ্ছি, চল। হুরায়রা আর কিছু বলতে পারল না। অগত্যা ইয়াদের সাথে তাকে যেতে হলো। নিশুতি রাত, চারিদিকে পিনপতন নীরবতা। ইয়াদ ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে হুরায়রার জন্য অপেক্ষা করছে। একটু পর হুরায়রা বেরিয়ে এলে তাকে আলতো হাতে নিজের কাছে টেনে নেয়। শীতের রাত, হুরায়রার শরীরের উত্তাপ ক্রমশ বাড়ছে। ইয়াদ হুরায়রার গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে দিয়ে কোলে তুলে নিল। আকস্মিক এমন কিছু ঘটায় হুরায়রা চমকে গেল। শক্ত করে ইয়াদের গলা জড়িয়ে ধরে বলল, আপনি এত নিষ্ঠুর কেন? তুই হতে বাধ্য করিস তাই। আমি মোটেও এমন কিছু করিনি, আমাকে নামিয়ে দিন, আমি নিজেই যেতে পারবো। সেটা তো তোর চলার গতি দেখেই বুঝতে পারছি কতটা যেতে পারবি।
আপনি এমন কেন? এই এক কথা আর কতদিন চলবে? যতদিন না আপনি উত্তর দিবেন। আমি কি তোর সমবয়সী যে সব সময় তোর কথার উত্তর আমাকে দিতে হবে? খুব পেকেছিস দেখছি, জ্বরের জন্য হাঁটতে পারছিস না, অথচ মুখ দিয়ে যেন খই ফুটছে। বলে আর দাঁড়ালো না, দ্রুত ঘরের দিকে এগিয়ে গেল। হুরায়রা ঘরে এসে তাকে খাটে শুইয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো ইয়াদ। সে যতক্ষণ কাছাকাছি থাকবে হুরায়রা ততক্ষণ বকবক করে যাবে। জ্বর কিছুটা কমেছে, ঘুমিয়ে পড়লে আর একবার এসে দেখে যাবে বলে ঠিক করলো সে। তাছাড়া পায়ের ক্ষতটা কতটুকু সেরেছে একবার দেখতে হবে। মেয়েটা যতক্ষণ সুস্থ না হচ্ছে তার শান্তি নেই। সকালে সোনালি রোদ পুকুরের পূর্ব কোণে দাঁড়িয়ে থাকা জারুল গাছের ডগায় এসে পড়েছে। তার কিছুটা দূরেই পাতাবিহীন শিমুল গাছ তার কাঁটামুক্ত ডালপাল্লা মেলে ঠায় দাঁড়িয়ে আছে। ডালে ডালে লাল টুকটুকে শিমুল ফুল কুড়ি মেলে প্রকৃতিতে বসন্তর আগমন জানান দিচ্ছে। রাস্তার দিক থেকে দৌড়ে এসে হাঁটুতে হাতে ভর দিয়ে হাঁপাতে থাকে ইয়াদ। কপাল থেকে অঝরে ঘাম ঝরে পড়ছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে এই মাত্র জগিং করে ফিরেছে। বড় বড় কয়েকটা শ্বাস ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় সে। গলায় ঝুলে থাকা তোয়ালে দিয়ে চুল আর কপাল বেশ ভালো করে মুছে বাড়ির দিকে ফিরবে বলে মনস্থির করে। কয়েক কদম এগিয়ে যেতে সে দেখল হুরায়রা পুকুরের দিকে ঝুঁকে কিছু একটা করছে। খোলা চুলগুলো পিঠে ছড়িয়ে কোমরের নিচে নেমে এসেছে। সামনের কয়েক গোছা চুল মুখের একপাশ ঢেকে রেখেছে। ইয়াদ গভীর দৃষ্টিতে বেশ খানিকটা সময় সেদিকে তাকিয়ে থাকলো। এই মুহূর্তে হুরায়রাকে তিলোত্তমার চেয়ে কম কিছু মনে হচ্ছে না তার। পৃথিবীর সকল সৌন্দর্য যেন বিধাতা তাকেই দিয়ে দিয়েছে। ইয়াদ সহসা সেদিক থেকে চোখ ফেরাতে পারল না, তবুও অনিচ্ছাকৃতভাবেই সরিয়ে নিল। শান্ত বাঁধানো পুকুর ঘাটের শেষ সিঁড়িতে বসে কয়লা দিয়ে দাঁত ঘষছে হুরায়রা, আর একটু পরপর পিচ পিচ করে থুতু ফেলছে। কাজটা সে খুব উৎসাহ নিয়ে করছিল, কারণ তার দাদি বলেছেন মাঝে মাঝে কয়লা দিয়ে দাঁত ঘষলে দাঁত চকচক হয়। প্রায় সকালেই হুমায়রা চুপি চুপি তার দাদির ঘরে ঢুকে কয়লার শিশির থেকে কিছুটা কয়লা সরিয়ে পুকুর ঘাটে চলে আসে। কয়লা দিয়ে দাঁত মাজতে বেশ লাগে তার, যদিও এই ভালো লাগাটা অনেকের পছন্দ না, বিশেষ করে মায়ের। তবুও হুরায়রা মাকে লুকিয়ে প্রায় সকালে কাজটা করে। পেটে কি কয়লা নিয়ে ঘুরিস যে রোজ সকালে কয়লা বমি করিস? পানিতে পা ডুবিয়ে আজলা ভরে পানি মুখে তুলে নিচ্ছিল হুরায়রা। পেছন থেকে ইয়াদের কণ্ঠস্বর কর্ণকোহর হতেই ঘাড় ঘুরিয়ে তাকায় সে। তার থেকে কয়েকটা সিঁড়ি ব্যবধানে বসে আছে ইয়াদ। ইয়াদকে দেখেই মুখ হালকা পানি ছেড়ে দিল হুরায়রা। আবার তুই কয়লা চুরি করেছিস কেন হুর? ইয়াদের কথায় গাল ফোলাই হুরায়রা। এই লোকটা যখন তখন যা খুশি বলে ফেলে, বেশ অভিমান হয় তার। অভিমানে যে গালটা আরেকটু ফুলিয়ে বলল, বাহরে, চুরি করতে যাব কেন? তা কয়লা কি চুরি করার জিনিস হলো নাকি? ও তাই বুঝি? তা রোজ সকালে যে পা টিপে টিপে নানির ঘরে ঢুকে এই মহান কার্যটি সম্পন্ন করিস, সেটা কি তিনি জানেন? এইবার হুরায়রা একেবারে ভড়কে গেল। সে যে প্রায় সকালে দাদের ঘরে ঢুকে কয়লা চুরি করে সেটা ইয়াদ কি করে জানলো ভেবেই কাচুমাচু করতে লাগলো। আমি সব জানি এবং দেখি। তুই কি ভেবেছিস তুই কখন কি করবি সেটা আমি জানবো না? মানে? তোকে এত মানে বুঝতে হবে না। আর শোন, আজকের পর থেকে কখনো কয়লা দিয়ে যেন দাঁত মাজতে না দেখি, না হয়তো দাঁত আমি ভেঙে ইঁদুরের গর্তে ছেড়ে দিব। হুরায়রা দম বন্ধ করে একটা ফাঁকা ঢোক গিল। ইয়াদ যে এমন কাজ করবে না এই বিষয়ে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। কে জানে, হয়তো এক্ষুনি তার দাঁত দুটো ভেঙে হাতে ধরিয়ে দিল। ইয়াদ একেবারে উপরের সিঁড়িতে বসে কথাগুলো বলছিল। পরে উঠে কয়েকটা সিঁড়ি পেরিয়ে হুরায়রার পাশে গিয়ে বসল। হুরায়রা আর চোখে একবার তাকে দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। শীতকাল হওয়ার সত্ত্বে ইয়াদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যেটা কিনা তার সৌন্দর্যকে আরও কয়েকশো গুণ বাড়িয়ে তুলেছে। হুরায়রার ইচ্ছে হলো ইয়াদের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো নিজ শাড়ির আঁচলে মুছে দিতে, কিন্তু সাহস হলো না। তাই নিজের অদম্য ইচ্ছেটাকে সে মনের মাঝে দমিয়ে রাখল।
ফাগুনের দক্ষিণা হাওয়া বয়েছে, চারপাশে ইয়াদ চোখ বন্ধ করে সেটা উপভোগ করছে। হুরাইরা অপলকে ইয়াদের মুখ পানে চেয়ে আছে। একটা প্রচণ্ড ভালো লাগা তার মনের কোণে শিহরণ বয়ে দিচ্ছে। মৃদুমন্দ বাতাসে ইয়াদের চুলগুলো উড়ে এসে বারবার কপাল ছুঁয়ে যাচ্ছে হুরাইরার। সেদিকে অবলোক করে মনে মনে বলল, আপনার অবাধ্য চুলগুলোকে দেখে বড্ড হিংসে হচ্ছে। কি অবলীলায় তারা আপনার ললাট স্পর্শ করে চলেছে। অবাধ্যতার সীমাহীন সাহস তারা পেয়ে গেছে, তবুও কোনো বাধা নেই। আর আমার তপ্ত হৃদয় অবাধ্য হয়ে উঠেছে আপনার ললাট এর একটু উষ্ণ ছোঁয়া পেতে। এমন বিচ্ছিরি ইচ্ছা তোর হয় কি করে? কি অশ্লীল রে তুই! ইয়াদের কথায় চমকে উঠে হুরাইরা। আশ্চর্যজনিত হয়ে ইয়াদের দিকে তাকায় সে। এমনটাও কি হয় যে একজনের মনের কথা অন্যজন শুনতে পায়? ভাবনায় পড়ে গেল হুরাইরা। বরাবরের মতো ইয়াদ কি এবারও তার মনের কথা শুনতে পেয়ে গেছে? ইস, শুনতে যদিও পায় তবে সে কি লজ্জার কথা! এতক্ষণ ধরে সে কি ভাবছিল ভেবেই লজ্জায় আরক্ত হয়ে উঠল তার মুখ। ইয়াদ ঘাড় ফিরিয়ে হুরাইরার দিকে তাকিয়ে আবার হো হো শব্দ করে হেসে উঠল। হুরাইরা আর একবার অবাক হয়ে তার দিকে তাকাতেই ইয়াদ বলল, তুই প্রচণ্ড রকমের অতিশয় ভদ্র চোর দেখছি। হুরাইরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বুঝতে পেরে সাহস্যা বলল, কয়লা চুরি করে দাঁত মেজেছিস, তার উপর আবার সেটার প্রমাণও রেখেছিস। কি ভদ্র চোর হ্যাঁ তুই! বলেই আরেকবার অট্ট হাসিতে ভেঙে পড়ল ইয়াদ। হুরাইরা মুখ বাঁকিয়ে সামান্য পানির দিকে ঝুঁকে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। এতক্ষণে সে ইয়াদের কথার অর্থ বুঝতে পেরে দ্রুত পানি নিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা কয়লা পরিষ্কার করে নিল। চুরি করে প্রমাণ রাখতে হয় না, এই কথাটাও জানিস না? আপনি বারবার চুরি করার কথা কেন বলছেন? তবে তুই বলছিস যে তুই চুরি করিসনি। হুরাইরা কিছু না বলে মাথা দোলায়। তাহলে তুই বলতে চাইছিস এই যে কয়লা তুই নানির সম্মতিতে তার ঘর থেকে নিয়ে এসেছিস? এবার হুরাইরার মনে মনে আটকে উঠল। আসলে তো সে দাদিকে বলে কয়লা আনেনি, এক প্রকার চুপি চুপি দাদির ঘরে ঢুকে লুকিয়ে নিয়ে এসেছে। কি ভাবছিস এত? কিছু না। আপনি এখন কয়লার পিছনে পড়তে গেলেন কেন? আর কিছু খুঁজে পাচ্ছেন না বুঝি? হুরাইরার কথা শেষ হতেই ইয়াদ তার দিকে চোখ বড় বড় করে তাকালো। হুরাইরা ইয়াদের এই চাহনি দেখে দমে গেল। এই মুহূর্তে ইয়াদের মুখে মুখে তর্ক করাটা তার ঠিক হবে না বলেই মনে করল। হঠাৎ কিছু একটা মনে পড়তেই মুখ ভার করে ঠোঁট ফুলিয়ে পানির উপর দৃষ্টি নিবদ্ধ করল সে। মনে মনে সে শতবার আল্লাহকে ডাকে চলেছে ইয়াদ না জানি তার কয়লা চুরির ব্যাপারটা সবাইকে বলে দেয়, তাহলে তার দাদি তাকে আর আস্ত রাখবে না, গোটা পানের সাথে তাকেও চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। ইয়াদ হুরাইরার দিকে তাকিয়ে মনে মনে একটা ছোট্ট শ্বাস ছাড়ল। পানির গভীরতার দিকে তাকিয়ে হুরাইরার উদ্দেশ্য করে বলল, তুই কি জানিস তোর রসগোল্লার মতো ফোলা ঠোঁট দুটো আমাকে প্রেমিক পুরুষ হতে বাধ্য করে? ইয়াদের কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে ভ্যাপলার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল হুরাইরা। এইভাবে তাকিয়ে থাকবি না, চোখ বেরিয়ে হাতে এসে পড়বে। মুহূর্তে শুকনো একটা ঢোক গিল হুরাইরা। ইয়াদের এমন কঠিন কঠিন কথা বুঝতে পারে না। মাঝে মাঝে সহজ কথাগুলো কেমন অগোছালো তার কঠিন বলে মনে হয়। হুরাইরাও তাই মনে হলো, তাই বলল, এমন কঠিন কথা না বলে সহজ করে বলতে পারেন না? কঠিন কথা কি বললাম? কেন, এই যে এখন বললেন। সব কথা তোকে বুঝতে হবে কেন? আজকাল বেশি পাকা হয়েছিস। হুরাইরা পুনরায় গাল ফোলালো। তার কাছে ইয়াদকে গোটা একটা সাহিত্য বলে মনে হয়, যার আগামাথা কিছুই সে বুঝতে পারে না। এইভাবে গাল ফুলাবি না, পেঁচার মতো লাগে। আমাকে কি কখনো আপনার ভালো লাগে না? তোর কাছে কি এমন আলাদা আছে যে তোকে আমার ভালো লাগতে হবে? তুই নারী আর পৃথিবীর সব নারী একরকম, আলাদা করে তোকে ভালো লাগার কি আছে? আমাকে কি ভালোবাসা যায় না? বলে কাতর চাহনিতে হিয়াদের মুখ পানে চেয়ে রইল সে। পৃথিবীতে হিয়াদের চেয়ে কঠিন মানুষ আর দুটো আছে বলে তার মনে হয় না। এইভাবে তাকিয়ে থাকিস কেন?
চোখে কি আজকাল দেখিস না নাকি? এবার ইয়াদের প্রতি সত্যি সত্যি অনেক অভিমান হলো। মনে মনে বিড়বিড় করে বলল, এই লোকটা কি একটুও ভালোভাবে কথা বলতে শেখেনি? জন্মের সময় ফুপিমা লোকটার মুখে মধু দেয়নি নাকি? আজ জিজ্ঞাসা করেই নিতে হবে। না, মধু দেয়নি, তাই তো আমার মুখের কথা এত তেতো স্বাদের। ইয়াদের কথায় আর একবার চমকাই হুরাইরা। আমি মনে মনে কি বলবো সেটা উনি কি করে জানলো? কারণ আমি তোর মনের কথা শুনতে পাই। তোর নিঃশ্বাসের সাথে মিশে কথাগুলো ভেসে আসে। তোর প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমি বুঝি, অনুভব করি প্রতিনিয়ত। তবে এটা বুঝলেন না আমি আপনাকে ভালোবাসি? ভালোবাসা বলতে জগতে কিছু হয় না রে পাগলি। যা হয় তা শুধু ক্ষণিকের মোহ। হুরাইরা আর কোনো কথা বলল না, ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়াতে ইয়াদ তাকে থামিয়ে দিয়ে বলল, এখনো পরনের কাপড়টা সামলাতে পারিস না, আবার বলছিস ভালোবাসি। এই নে কাপড় সামলা, না হয় বাড়ি যেতে যেতে অর্ধনগ্ন হয়ে যাবি। পরে আবার আমায় দোষ দিবি আমি কেন দেখেছি। ইস, লোকটার মুখে কিছু আটকায় না। বলে হুরাইরা নিজের দিকে তাকিয়ে জিভে কামড় দিল। সত্যি তার পরনের শাড়িটা প্রায় খুলে গিয়েছে। আর কিছুক্ষণ এমন থাকলে যে কি হতো সেটা ভেবেই লজ্জায় লাল হয়ে উঠল সে। ফুল ভলিউমে মিউজিক ছেড়ে পুশ আপ দিচ্ছে নাবাদ। মিউজিকের শব্দে পুরো ঘর কেঁপে উঠছে। রোজ সকালে জোরে মিউজিক ছেড়ে ব্যায়াম করাটা তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আজও তার ব্যতিক্রম কিছু ঘটল না। ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রাগে ফুঁসছে তিয়াশা। রোজ রোজ ভোরবেলায় নাবাদের এই মিউজিক যুক্ত ব্যায়ামের অত্যাচার অসহনীয় হয়ে উঠেছে। সকাল হলে যে আর দু চোখের পাতা এক করবে সেই সুযোগও নেই। নিজের রাগটা কিছুটা নিয়ন্ত্রণে এনে তিয়াশা বলল, এই যে মিস্টার নাবাদ ইফতিতা, আপনি কি দয়া করে প্রতিদিনের এই শব্দ দূষণের অত্যাচার হতে অসহায় মেয়েটিকে রেহাই দিবেন? তিয়াশার কথাগুলো নাবাদের কান অব্দি পৌঁছালো না কি না কে জানে। সে নিজের মতোই ব্যায়াম করে যাচ্ছে। তিয়াশা কিছুক্ষণ অপেক্ষা করে আবারও দুই একটা কথা শুনিয়ে দিল, কিন্তু তাতে বিশেষ কোনো ফল হয়েছে বলে মনে হলো না তার। মিউজিকের শব্দ তরঙ্গের সাথে কথাগুলো ভেসে জানালা দিয়ে বেরিয়ে গেল। নাবাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিয়াশার রাগ মাথায় চড়ে গেল। হর্ন হনিয়ে ঘরে ঢুকে মিউজিক বন্ধ করে দিল সে। মিউজিক বন্ধ হতেই নাবাদ পুশ আপ দেওয়া ছেড়ে সামনে তাকিয়ে দেখল তিয়াশা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে। তিয়াশার এমন রাগে মূর্তি দেখে নাবাদ একটা ফাঁকা হাসি দিল। তারপর শুকনো একটা ঢোক গিলে উঠে দাঁড়ালো। নাবাদ খুব ভালোভাবেই বুঝতে পেরেছে পরবর্তী মুহূর্তে ঠিক কী ঘটতে চলেছে, তাই সে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে। তিয়াশা এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। নাবাদ তার মুখের দিকে তাকিয়ে একটা মলিন হাসি দিল। তারপর ওরে বাবা রে, বলে চিৎকার করে ঘর থেকে ছুটে পালালো। তিয়াশাও দমে যাওয়ার পাত্রী নয়। হাতের কাছে যেটা পেয়েছে সেটা নিয়েই নাবাদের পিছু পিছু দৌড়ে গেল। এই নিয়ে 17 বার হলো নাবাদ তিয়াশার কাছে তাড়া খেয়েছে। রোজ সকালেই তার আর তিয়াশার মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। সকাল সকাল মিউজিকের উচ্চ শব্দে তিয়াশার ঘুমে ব্যাঘাত ঘটায়। এই নিয়ে সে নাবাদকে বারবার বলার পরেও কোনো বিশেষ ফল হয়নি দেখেই সপ্তাহে 2 দিন নাবাদকে তার কাছে দৌড়ানি খেতে হয়। বাগানের শেষ সীমানায় পৌঁছে হাঁপাতে লাগলো নাবাদ। হাঁপাতে হাঁপাতে যেন তার দম বেরিয়ে আসতে চায়। পিছনের দিকে একবার তাকিয়ে কপালের আঙুল ঘষতে ঘষতে বলল, উফ, কি শয়তান মেরে বাবা, একটুর জন্য বেঁচে গেছি, না হয় ওই ডাইনি রাক্ষসের হাতে মারা পড়ছিলাম। কি বললে তুমি? আমি ডাইনি রাক্ষসী? এই না না, একদম না, আমি কখন তা বললাম? তবে রে বজ্জাত ছেলে, দাঁড়া, আজ তোকে আমি দেখে নিব। বলেই আবার দুজনে ছুটতে থাকে। নাবাদ দৌড়ে ডাইনিং রুমে এসে থমকে দাঁড়িয়ে গেল, সাথে তেশাও। পায়ের উপর পা তুলে দিভানে বসে আছে ওরা। তাকে দেখে তিয়াশার রাগ আবার সপ্তম আকাশে চড়ে গেল। নাবাদকে দেখে ওরা পুলকিত হয়ে উঠল। মুখে চাওড়া হাসি ফুটিয়ে কয়েক কদম এগিয়ে এসে বলল, হ্যালো মিস্টার নাবাদ, গুড মর্নিং। মর্নিং ওরা, আপনি এত সকালে এখানে?
স্যার আসতে বলেছেন তাই এসেছি। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। মিস অরা, আপনি নিশ্চয়ই এইসব বলতে আসেননি এখানে। ও নো মিস তিয়াশা, আমি তো বুঝতে পেরেছি, আপনি বসুন, আমি মামুকে ডেকে দিচ্ছি। তিয়াশা চলে গেলে নাবাদ সেখানে কিছুক্ষণ দাঁড়ায়। অরাকে একবার পর্যবেক্ষণ করে দেখে শেষে নিজেও ঘরের দিকে পা বাড়ায়। নাবাদকে চলে যেতে দেখে অরা তাকে বাধা দিয়ে বলল, মিস্টার ইরাদকে অনেকবার কল করেছি কিন্তু তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আপনি জানেন তিনি কেন আমার ফোন তুলছেন না? মিস ওরা, আপনি ভালো করেই জানেন ভাইয়া অপ্রয়োজনে সবার ফোন তোলেন না। ওনার এমন কড়া অ্যাটিটিউড কেন বলতে পারেন? বাই দ্য ওয়ে, উনি কবে আসছেন এখানে? আপনারা যেই বলুন না কেন, মিস্টার ইরাদ এভাবে গ্রামে থাকাটা একদমই মানায় না। ইয়াদকে কি মানায় আর না মানায় সেটা নিয়ে তোমার ভাবতে হবে না ওরা। তোমার সাথে আমার কিছু প্রয়োজন ছিল তাই ডেকেছি, কাম হিয়ার। ইশরাক ইহতিসামের কথায় বেশ বিরক্ত হলো অরা। সে যখনই ইয়াদকে নিয়ে কিছু বলবে তখনই কেউ না কেউ এসে তাকে বাধা দেয়। তাই প্রচণ্ড বিরক্তি নিয়েও মুখে হাসি ফুটিয়ে ফিরে এসে ইশরাক ইহতিসামের সামনে গিয়ে বসে পড়ল। ওরা, ইয়াদ কিছুদিন আগে তোমাকে একটা ফাইল রেডি করতে বলেছিল। জি স্যার, ফাইলগুলো তো রেডি। গুড, তবে তবে কি স্যার? ফাইলটা এখন তোমার কাছে আছে। ইয়েস অফকোর্স, আমি দেখাবো আপনাকে। ওকে, ফাইলটা দেখাও। অরা কাপা কাপা হাতে ব্যাগ থেকে ফাইল বের করে ইশরাক ইহতিসামের সামনে ধরল। তার মুখ দেখে মনে হচ্ছে সে প্রচণ্ড ঘাবড়ে আছে, মুখে এরকম চিন্তার ছাপ। অরার এমন অবস্থা দেখে ইশরাক ইহতিসাম তাকে উদ্দেশ্য করে বললেন, এনি প্রবলেম ওরা? নো স্যার, আমি ওকে আছি। ইশরাক ইহতিসাম ফাইল ভালো করে পর্যবেক্ষণ করে অরাকে বলল, মিস ওরা, ফাইলটা আপাতত এখানেই থাকুক, তিয়াশা ব্যাপারটা দেখবে। কিন্তু স্যার। তুমি এখন আসতে পারো ওরা, অফিস দেখা হচ্ছে। ওকে স্যার, আমি আসছি। অরা চলে গেলে ইশরাক ইহতিসাম আরও কিছুক্ষণ একইভাবে বসে রইলেন। নাবাদ পুরো ব্যাপারটা লক্ষ্য করে এগিয়ে এসে বাবার পাশে বসল। তারপর ফাইলটা হাতে তুলে নিয়ে বলল, আমাদের সন্দেহটাই কি ঠিক? মিস অরার মুখ দেখে মনে হলো বেশ ঘাবড়ে গিয়েছিলেন। সন্দেহ ঠিক হতে পারে নাবাদ, তবে তার ব্যতিক্রমও ঘটতে পারে। নাবাদ কিছু না বলে বিজ্ঞের মতো মাথা দোলালো। উঠানের একপাশে বসে রইল রাহেলা বেগম আর হুমাশা। বড়োয়ের আচার শুকাতে দিয়েছিল। হুরাইরাকে সেই সময় বাড়ির দিকে ঢুকতে দেখে রাহেলা বেগম গর্জন করে উঠলেন। হুরাইরা প্রথমে দাদির গর্জে ওঠার কারণ বুঝতে না পারলেও পরে হুমাশার ইশারায় বুঝতে পারল দাদি তার উপর বেশ চটে আছেন, কিন্তু কী নিয়ে চটে আছেন তা সে ধারণা করতে পারল না। তাই হুমাশার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই দেখলো ইয়াদ তার দাদির পিছনে দাঁড়িয়ে ফোন টিপছে। ইয়াদকে দেখেই হুরাইরার গলা শুকিয়ে গেল। এতক্ষণে সে দাদির গর্জে ওঠার আসল কারণ ধরতে পেরেছে। ইয়াদ নিশ্চয়ই কয়লা চুরির ব্যাপারটা তার দাদিকে বলে দিয়েছে, যার কারণে রাহেলা বেগম তার উপর এমন চটে আছেন ভেবেই হুরাইরার ভয় হতে লাগলো। কিন্তু হুরাইরা একটা ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে ইয়াদ তার আগে বাড়িতে কি করে পৌঁছালো। সে যখন বাড়ি ফিরছিল ইয়াদ তখনও পুকুর ঘাটে নির্লিপ্তভাবে বসেছিল। তবে সে এত তাড়াতাড়ি বাড়ি ফিরল কী করে? ভাবতে ভাবতে ভুরুকুটি করে মাথা চুলকাতে লাগলো। ওই সেরি, তুই এখনো এখানে খাড়াইয়া আসোস? বলি, তোর কি কোনো লজ্জা শরম নাই? সব কি হারাইয়া বইসা আসোস? দাদির কড়া কথায় হুঁশ ফিরল হুরাইরার। রাহেলা বেগম এখনও একইভাবে হুরাইরাকে কথা শুনিয়ে যাচ্ছেন। ইয়াদ একবার আর চোখে হুরাইরাকে দেখে আবার নিজের কাছে মনোনিবেশ করলো। কি হইল তোর? আমার কথা কি তোর কান দিয়ে ঢুকে না? কাপড়খানা ভিজাইয়া আসছোস আর এখনো এইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তামাশা করছো? বলি, এত বড় হইলি এখনো কি তোর হুঁশ জ্ঞান হইল না? সকাল সকাল ঘাটে যাইয়া গতরখানি ভিজাইয়া বাড়ি ফিরছিস। এতক্ষণে হুরাইরা দাদির চটে যাওয়ার আসল কারণ বুঝতে পারল আর বুঝে মনে মনে একটা শান্তির নিঃশ্বাস নিল। যাক বাবা, উনি তাহলে কয়লা চুরির ব্যাপারে দাদিকে কিছু বলেনি। না হয় দাদি আজ আমাকে খেয়ে ফেলতো। আমি তো ভেবেছিলাম উনি বোধহয় সব দাদিকে বলেই দিয়েছে।
তোর ভাবনায় এক বালতি পানি ঢেলে বলছি, আমি নানিকে কিছুই বলিনি, তবে যে বলবো না তার কোনো নিশ্চয়তা এখনো দিচ্ছি না। আর শোন, এরপর যদি কখনো দেখেছি পুকুর ঘাটে গিয়ে শরীর ভিজিয়ে এসেছিস, তবে তোর শরীরের চামড়া তুলে আমি তোর জন্য জুতো গড়িয়ে দেব। কানের কাছে মুখ বাড়িয়ে কথাটা বলে হুরায়রার পাশ কাটিয়ে চলে গেল ইয়াদ। হুরায়রা কাঁদো কাঁদো মুখে ইয়াদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে পরে আবার গাল ফুলিয়ে নিজেই মনে মনে বলতে লাগলো, এই লোকটা এমন কেন? তিনি কি বোঝেন না যে এই ষোড়শী তার চরণে নিজের প্রাণটাই উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত? তাকে যতই মরণবাণ দাও না কেন, তাতে তার বিন্দু পরিমাণ পীড়াবোধ হয় না। তার কাছে আপনার উচ্চারিত প্রতিটা শব্দই আজ্ঞাস্বরূপ। আলাদা করে কোনো ভীতি প্রদান করার কোনো প্রয়োজন নেই, শুধু ভালোবেসে একটা বার বললেই হয়। এই মেজদি, কি ভাবছো? তাড়াতাড়ি যাও, না হয় আরো কথা শুনতে হবে। হুমাশার কথার ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো হুরায়রা। তারপর চারপাশে একবার চোখ বুলিয়ে ঘরের দিকে পা বাড়ালো। তিয়াশা নিজের কেবিনে বসে ল্যাপটপের প্রজেক্ট তৈরি করছিল। তার থেকে কিছুটা দূরে কাউচে বসে ইয়াদের সাথে ভিডিও কলে কথা বলছে নাবাদ। ইয়াদ তাকে গ্রামের প্রজেক্টের কাজ কতদূর এগিয়েছে সেটা ঘুরিয়ে দেখাচ্ছে। নাবাদ সেটা বেশ মনোযোগ দিয়ে দেখছিল। তারপর বলল, কাজ তাহলে ভালোই চলছে ভাইয়া, কোনো প্রবলেম হচ্ছে না তাহলে? নো, এভরিথিং ইজ ফাইন। বাই দ্য ওয়ে, বাবা মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দুজন ভালো আছেন। তোমার কি অবস্থা সেটা বলো। আর আমার সুইট ডার্লিং কেমন আছে? তোর সুইট ডার্লিং আজ খুব খেপেছে, বুঝলি তো? কেন কেন? হুরমতির ওপর খুব চড়েছে না আজ। ওহ নো, হুর আবার কি হয়েছে? বিশেষ কিছু নয়, তবে আবার কম কিছুও করেনি। আচ্ছা, তিয়াশা কোথায়? নাবাদ ফোন ঘুরিয়ে তিয়াশার দিকে করল। হ্যালো তিয়াশা, সব ঠিক চলছে? হাই ইয়াদ, কেমন আছো? আমি বেশ আছি, তোমার কি খবর? সব ঠিকঠাক তো? নো ব্রো, নো, কিছুই ঠিক নেই। তুমি গ্রামে যাওয়ার পর থেকে ওই শয়তান নাবাদের মিউজিক যুক্ত ব্যায়ামের টর্চার ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে। তাই নাকি? নাবাদ তিয়াশা যা বলছে তা কি ঠিক? উফ ভাইয়া, তুমি ওর কথা বাদ দাও তো। ও এসব বুঝে নাকি? মুটি মেয়ে কোথাকার। এই, তুমি কি বললে? আমি মুটি? অবশ্যই তুমি মুটি, বোরিং একটা মেয়ে। একদম ঠিক বলেছে মিস্টার নাবাদ, শি ইজ সো বোরিং। ওরা কেবিনে ঢুকে তাদের কথার মাঝে কথা বলে বসলো। তিয়াশা ওরার দিকে তাকিয়ে রুক্ষ মূর্তি ধারণ করে জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, মিস অরা, আপনি নিশ্চয়ই ভুলে গেছেন যে এটা আপনার কেবিন নয়। অন্যের কেবিনে ঢুকতে যে তার অনুমতি নিতে হয় সেটা নিশ্চয়ই আপনার জানার কথা। তিয়াশার কথায় মুখ বাঁকিয়ে নিল ওরা। তারপর নাবাদের দিকে এগিয়ে আসতেই ল্যাপটপ স্ক্রিনে ইয়াদকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠল। ওরার দিকে একবার তাকিয়ে তিয়াশা আবার নিজের কাজে মন দিল। হাই মিস্টার ইয়াদ, আপনি আমার কল ধরছেন না কেন বলুন তো? আপনি জানেন আমি আপনার জন্য কতটা চিন্তিত? মিস ওরা, আমার মনে হয় আমার জন্য চিন্তা করার জন্য আমার পরিবার আছে। অহেতুক আপনি চিন্তা করে নিজের স্বাস্থ্য নষ্ট করবেন না। ও মিস্টার ইরাদ, আপনি আমার স্বাস্থ্য নিয়ে এত চিন্তা করেন, ভাবতে আমার খুব ভালো লাগছে। ওরার কথা শুনে নাবাদ আর তিয়াশা হেসে উঠল। তাদের হাসতে দেখে ওরা ভ্রু কুঞ্চিত করে বলল, আমি কি হাসির কিছু বলেছি? নো নো, একদমই না। বলে নাবাদ আবার মুখ টিপে হাসতে শুরু করলো। বাই দ্য ওয়ে, আপনি কবে গ্রাম থেকে ব্যাক করবেন বলুন তো? গ্রামের ওয়েদার আপনার জন্য একদম ঠিক নয়। ওরার কথায় প্রচণ্ড বিরক্ত বোধ করলো ইয়াদ। মেয়েটা বড্ড বেশি গায়ে পড়া স্বভাবের, যেটা সে মোটেই পছন্দ করে না। গায়ে পড়া মেয়েরা যে খুব বেশি সুবিধার হয় না সেটা সে খুব ভালো করেই জানে। এরা শুধু শুধু যার তার গায়ে ঢলে পড়ে না, খুব ভেবেচিন্তেই টোপ টোপ বিছিয়ে কাজে নেমে পড়ে। এই ধরনের মেয়েরা আসলে টাকা ছাড়া কিছুই বোঝে না। এরা যার টাকা আছে তাকে নিজের রূপ, যৌবন আর দেহ দিয়ে আকৃষ্ট করতে চায়। তবে ওরার ব্যাপারটা ইয়াদ পুরোপুরিভাবে নিশ্চিন্ত নয়। ওরা আর কিছু বলতে গেলে নাবাদ তাকে বাধা দিয়ে বলে, মিস ওরা, আপনি নিশ্চয়ই এখানে গল্প করতে আসেননি?
নাবাদের কথায় কোনো পাত্তা না দিয়ে ওরা ইয়াদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। এটা দেখে তিয়াশা প্রচণ্ড রেগে উঠল। ওরার এমন বেহায়াপনা মেনে নেওয়া যায় না। বেশ কিছুক্ষণ সময় পর ইয়াদ বিরক্ত হয়ে লাইন কেটে দিল। ওরা তখনও কথা বলে যাচ্ছে। নাবাদ ওরার পিছনে দাঁড়িয়ে বাহুতে হাত গুছিয়ে বলল, তুমি কার সাথে এখানে কথা বলছো? কেন মিস্টার ইয়াদের সাথে? বলেই মোবাইলের দিকে লক্ষ্য করতে দেখলো ইয়াদ অনেকক্ষণ আগে কল কেটে দিয়েছে। নাবাদ হাত ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা বাঁকা হেসে বলল, ভাইয়া লাইনে নেই, সো শুধু শুধু বকবক না করে নিজের কাজে মন দিন। সেই মুহূর্তে অরার মুখের অভিব্যক্তি এমন হলো যে নাবাদ ছাড়া সেখানে আর কেউ থাকলে হেসে গড়াগড়ি খেত। পা টিপে চুপি চুপি ইয়াদের ঘরে ঢুকলো হুরায়রা। পুরো ঘর অন্ধকারে ছেয়ে আছে। ঘরে ঢুকেই সোজা বালিশের তলা থেকে চাবি নিয়ে আলমারির কাছে চলে গেল সে। এইটাই সুযোগ। ইয়াদ এখন ঘরে নেই। ইয়াদের অনুপস্থিতিতে সে আলমারি খুলে নীলাভ ফটো অ্যালবামটা বের করে সরে পড়বে বলে ঠিক করলো। হুমায়শার কথা অনুযায়ী ইয়াদ এই ফটো অ্যালবামে কোনো এক মেয়ের ছবি সযত্নে লুকিয়ে রেখেছে, আর সেটা দেখার জন্যই সে এই ভর সন্ধ্যাবেলায় চোরের মতো ইয়াদের ঘরে ঢুকেছে।